দেশের অর্থনীতি খারাপ সময় অতিক্রম করছে জানিয়ে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এ অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে কমপক্ষে 2 বছর সময় লাগবে। সকালে চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু হাসপাতাল চত্বরে মেডিকেল কলেজের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনে তিনি কথা বলেন। পূর্ববর্তী সরকারের অর্থনৈতিক অনিয়মের চিত্র তুলে ধরে মন্ত্রী বলেছেন, যার দায়ে বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। বলেন, আগের সরকার জ্বালানি খাতে বিপুল অঙ্কের দেনা রেখে যাওয়ার পরও বর্তমান সরকারকে এই খাতে ইতিমধ্যেই 40,000 কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। আমরা যেটা পেয়েছি বিগত সরকারগুলো থেকে সেটা মাইনাস মাইনাস এন্ড মাইনাস, এখানে যোগ কিছু নাই, সবগুলো ঋণাত্মক। এখানে তো এইগুলো আবার মেকআপ করতে হচ্ছে। এমনকি অনেকগুলো বিল পর্যন্ত পেমেন্ট করে নেই তারা। পাওয়ার সেক্টর, এনার্জি সেক্টর 50,000 কোটি টাকার মতো বাকি রেখে চলে গেছে। প্রথমে আমরা এখান থেকে বের হতে হবে, তারপরে অর্থনীতি সামনের দিকে যাবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমি বলছি 2 বছর সময় লাগবে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য। এখন টিভির 4 জন সাংবাদিককে চাকরিতে পুনর্বহালের আশ্বাসে চলমান কর্মসূচি স্থগিত করেছেন সাংবাদিক নেতারা। দুপুরে প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত অবরোধ কর্মসূচি থেকে এই ঘোষণা দেন তারা। এ সময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম হুঁশিয়ার উচ্চারণ করে বলেছেন, রাতে মালিকপক্ষের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হবে, তা সফল না হলে আগামী দিনে আন্দোলন আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। আর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালে আকন অভিযোগ করে বলেছেন, সাংবাদিকদের অনেকেই কষ্টে জীবনযাপন করলেও এখন টিভির হেড অব নিউজ তুষার আবদুল্লাহ বিলাসবহুল জীবনযাপন করছেন। বলেন, সাংবাদিকদের মধ্যেও দুর্নীতির উদাহরণ রয়েছে, তার একটি জ্বলন্ত উদাহরণ হল তুষার আবদুল্লাহ। ভবিষ্যতে সাংবাদিকদের যেন অধিকার আদায়ে রাজপথে নামতে না হয় সে প্রত্যাশাও ব্যক্ত করেন ডিআরইউ সভাপতি। আপনার জীবনে তেল মারা ছাড়া, মালিক পক্ষের তোষামত করা ছাড়া, আর ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদলেহন ছাড়া আর কোনো অর্জন আপনার জীবনে নেই। সাংবাদিকরাও যে দুর্নীতিবাজ হতে পারে, এটির উদাহরণ হলো তুষার আবদুল্লাহ। আমাদেরকে মালিক কর্তৃপক্ষ থেকে একটি প্রস্তাব দেওয়া হয়েছিল, আজকে রাত্রে তারা আমাদের সাথে আলোচনা বসতে চান সাংবাদিক বিষয়ে। আমরা এই রাত্রে আজকে রাতে তাদের সাথে আলোচনা করব। আলোচনা যদি ফলপ্রসূ হয় তাহলে অবশ্যই আপনারা যারা কষ্ট করে এসেছেন আপনাদের কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আজকের আলোচনা ফলপ্রসূ না হয় তাহলে আমরা পরবর্তী পর্যায়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে এই কর্মসূচি পুনরায় ঘোষণা করা হবে। ফ্যাসিবাদী শাসনামলে লুটপাটের কারণে দেশের অর্থনীতি চাপের মুখে পড়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণকে দেয়া প্রতিশ্রুতির সবই পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে তার সরকার। এজন্য দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী। চাঁদপুর সফরে খাল ও পথসভায় এসব কথা বলেন তিনি। ফরিদ ভুইয়ার ক্যামেরায় হাসান মাহমুদের রিপোর্ট। লাল সবুজের বাসে এগিয়ে চলছে প্রধানমন্ত্রীর গাড়ি, আর সাধারণ মানুষের অভিবাদন পথে পথে, যেন পথ উপচে মানুষের ঢল। কৃষি জাগরণের পালে হাওয়া লাগাতে যে খালে কোদাল চালিয়েছিলেন পিতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দীর্ঘ 48 বছরের ব্যবধান ঘুচিয়ে সেই খালের প্রাণ ফেরাতে ফের কোদাল চালালেন পুত্র তারেক রহমানও। চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা ইউনিয়নের খোর্দখাল এবং চাঁদপুর সদরের শাহ মাহমুদপুর ইউনিয়নের বিশ্বখাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করে তারেক রহমান বলেন, খালগুলো প্রাণ পেলে কৃষি অর্থনীতি চাঙ্গা হবে, যার সুফল ছড়াবে দেশে। খাল খননের ভিতর দিয়ে কৃষক ভাইদের উপকার হবে। কৃষক ভাইদের উপকার হলে কৃষকরা ধীরে ধীরে স্বাবলম্বী হবে, এবং কৃষকরা স্বাবলম্বী হলে এই দেশের অর্থনীতি ধীরে ধীরে মজবুত হবে। এই দেশের অর্থনীতি মজবুত হলে এই দেশের মানুষের অর্থনীতি মজবুত হবে। কারিগরি শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা করছে সরকার। স্নাতক পর্যন্ত বিনামূল্যে নারী শিক্ষার উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে বরাদ্দ রাখা হবে সামনের বাজেটে। মেয়েদেরকে শিক্ষা ব্যবস্থা ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি আছে, এটাকে আমরা ডিগ্রি বা স্নাতক পর্যন্ত আমরা ইনশাআল্লাহ ফ্রি করব। ফ্যামিলি কার্ডের কাজ যেমন আমরা শুরু করেছি, আল্লাহর রহমতে কৃষক কার্ডের কাজও আমরা ধীরে ধীরে শুরু করেছি। হতে পারে এখন পর্যন্ত কেউ বলতে পারে যে আপনারা তো অল্প দিয়েছেন। হ্যাঁ, আমরা কাজটি শুরু করেছি, সরকারের কাজ ধীরে ধীরে এগোয়। কারণ এই যে সামনে বাজেট আছে,
এই বাজেটে আমরা ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ রাখবো। এর আগে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজারের পথসভায় তারেক রহমান বলেন, বিএনপি ওয়াদা দিলে ওয়াদা পূরণ করে। আপনাদের কাছে যে সকল ওয়াদা আমরা দিয়েছিলাম সেই ওয়াদাগুলো পর্যায়ক্রমিকভাবে আমরা বাস্তবায়নের কাজ শুরু করেছি। বিগত সময়ের দুর্নীতি লুণ্ঠনে দেশের অর্থনীতি সংকটে রয়েছে উল্লেখ করে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিগত 17 বছর যে স্বৈরাচার ছিল, এই স্বৈরাচার যেমন দেশের মানুষের উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, দেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করে পাচার করে দিয়েছে, সেই জন্য এই মুহূর্তে দেশের অর্থনৈতিক অবস্থা চাপের মুখে আছে। সেজন্যই আমাদেরকে কষ্ট করতে হবে, আমাদেরকে পরিশ্রম করতে হবে এবং সেজন্যই আমাদেরকে ধৈর্য ধরতে হবে। রাষ্ট্র পুনর্গঠন করে দেশকে এগিয়ে নেয়াই সরকারের একমাত্র লক্ষ্য, জানান তারেক রহমান। ক্ষমতা গ্রহণের 3 মাস অতিক্রম করছে বর্তমান সরকার। প্রথম 180 দিনের যে কর্ম পরিকল্পনা নিয়েছিল সরকার, তার অর্ধেকটা সময় শেষ হয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পথেও হাঁটছে দলটি। প্রধানমন্ত্রী বললেন, শুধু ঢাকা কেন্দ্রিক বা রাজধানী কেন্দ্রিক উন্নয়ন নয়, প্রত্যেকটি অঞ্চলের পৃথক পৃথক উন্নয়ন করতে চায় তার সরকার। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, বরুড়া, কুমিল্লা। বর্তমান সরকার বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সকালে সিরাজগঞ্জের এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যে স্বপ্ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখেছিল, ইনশাল্লাহ তার সন্তান তারেক রহমানের নেতৃত্বে সেই স্বপ্ন বাস্তবিত হবে। সত্যিকারের বাংলাদেশী জাতীয়তাবাদী বাংলাদেশের জনগণের ইচ্ছা অনুযায়ী ফারাক্কা চুক্তি করতে হবে এবং এর ওপরই বাংলাদেশ ভারতের সম্পর্ক নির্ভর করছে বলে স্পষ্ট করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবসের আলোচনায় তিনি বলেন, দেশের স্বার্থের প্রশ্নে কোনো আপোষ করবে না সরকার। রিপোর্ট করছেন জাহিদ রহমান। রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত আলোচনায় অংশ নেন ভূ রাজনীতি, পানি সম্পদ, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা। অভিন্ন নদীতে ভারতের ব্যারেজ নির্মাণ পানির গতিপথে বাধা, একপাক্ষিক ও অনৈতিক বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। চাপ অব্যাহত রেখে জনগণকে সাথে নিয়ে ন্যায্য হিস্সা আদায়ের দাবি তুলেছেন তারা। নদীর আপনার মুখ যদি বন্ধ করে দেন, গতিপথ যদি বন্ধ করে দেন, ডাইভার্ট করেন, তাহলে নদীটা মরে যাবে আলটিমেটলি। তাতে কারো কোনো লাভ হবে, ভারতেরও লাভ হবে। আমাদের সজাগ থাকতে হবে। আমাদের এই যে বহুমাত্রিক দেশে আমরা সবাই যে একসঙ্গে বসবাস করি, এরা আমরা যথাযথ ক্ষুণ্ণ না হয়। পদ্মা ও তিস্তায় পানির ন্যায্য হিস্সা আদায় করতে না পারার জন্য আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনামলকে দায়ী করেন বিএনপি মহাসচিব। ভারতের সঙ্গে যে সুসম্পর্ক স্থাপিত হওয়ার সুযোগ এসেছে, সেটা নির্ভর করবে ভারতের এই গঙ্গা চুক্তি বা ফারাক্কা চুক্তি সম্পাদনের উপর। বাংলাদেশের স্বার্থ বিনষ্ট করে আমরা কখনোই কোনো চুক্তি কাউকে করতে দেব না, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন। সরকারের জনমুখী কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে একটি মহল চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল। বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি, তাদেরকে আমাদেরকে অনেক বেশি সজাগ হতে হবে এবং শুধু সজাগ নয়, আমাদেরকে সংগঠিত হতে হবে, যাতে কোনো রকম চক্রান্ত আমাদের জনগণের আশঙ্কা পরিপূর্ণ করবার জন্য যে সরকার রয়েছে তাকে স্থিতিশীলতা বিনষ্ট করতে না পারে। ডিসেম্বরে গঙ্গা চুক্তি নবায়নের সময় বাংলাদেশ ন্যায্য হিস্সা বুঝে নেবে বলেও আশা প্রকাশ করেন বক্তারা। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে বর্তমান সরকার দলীয়করণ করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বিএনপি জনগণকে ধোঁকা দিয়ে আবার তা স্বীকারও করেছে বলে মন্তব্য করেন তিনি। রাজশাহী মাদ্রাসা ময়দানে 11 দলীয় ঐক্য আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। আর বিএনপিকে জনগণের কাতারে আসার আহ্বান জানিয়েছেন এলডিপি সভাপতি অলি আহমেদ বীর বিক্রম। রাজশাহী থেকে সময় সাজুর পাঠানোর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল।
ইসলামের সংগ্রামী আমির গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে এই বিভাগীয় সমাবেশ করে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট। শনিবার দুপুর 2টায় সমাবেশ শুরু হবার আগেই বিভাগের 8 জেলা থেকে নেতাকর্মীদের ঢল নামে। স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশ মাঠসহ আশপাশের এলাকা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদে বিরোধী দলীয় নেতা সব জায়গায় সরকারের বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ এনে দাবি আদায়ে সংসদে কাজ না হলে রাজপথে নামার ঘোষণা দেন। আপনারা উল্টা পথে চলছেন। আপনারা মনে রাখবেন, যেই পথ ধরে স্বৈরাচার চলেছিল একই পথ ধরে আপনারাও হাঁটছেন। স্বৈরাচারের যে পরিণতি অতীতে হয়েছে, আপনাদের পরিণতি ভিন্ন হবে না যদি এই পথ থেকে আপনারা ফিরে না আসেন। বিএনপির বিরুদ্ধে নিজেদের নির্বাচনী ইশতেহারের সাথে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনেন ডাক্তার শফিকুর রহমান। কথা বলেন পদ্মার পানির ন্যায্য হিস্যা, পদ্মা ব্যারেজ এবং তিস্তা মহাপরিকল্পনা নিয়ে। পদ্মা শুকনা মৌসুমে মরুভূমি, আর বর্ষার মৌসুমে এটা দুর্ভোগের কারণ। এখন এই মৌসুমে কৃষকের পানির প্রয়োজন, সাধারণ মানুষের পানীয় জল দরকার, এখন পানি নেই। সমাবেশে এলডিপি চেয়ারম্যান ও জাতীয় নাগরিক পার্টির নেতারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে জনগণের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান। মাননীয় প্রধানমন্ত্রী ইদানিং কিছু কাজ করেছেন, সত্যকে স্বীকার না করা, এটা বেঈমানি করা। অনেকগুলি বিপদ অপেক্ষা করছে। এই বিপদ থেকে কিভাবে উদ্ধার হবেন সেটা চিন্তা করে। জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপির সভাপতিত্বে সমাবেশে 11 দলীয় জোটের কেন্দ্রীয় ও 8 জেলার নেতারা বক্তব্য রাখেন। সাজু, এনটিভি নিউজ, রাজশাহী। হামের উপসর্গে সবশেষ 24 ঘন্টায় আরও 2 শিশুর মৃত্যু হয়েছে, যাদের উভয়ই সিলেট বিভাগের। এদিন হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে 1069 শিশু। ফলে 2 মাসে হাম ও উপসর্গে আক্রান্ত 56,680 এবং মারা গেছে 453 শিশু। সংক্রমণের পর সুস্থ শিশুরা আবারও হামে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকায় যথাযথভাবে আইসোলেশন মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। জুবায়ের প্রধানের রিপোর্ট। হাসপাতালের শিশু ওয়ার্ডে বাড়ছে হামে আক্রান্ত রোগীর চাপ। জ্বর, শরীরে লাল ফুসকুড়ি আর চোখ লাল হয়ে যাওয়া উপসর্গ নিয়ে প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন রোগী, যাদের অধিকাংশই 5 বছরের কম বয়সী শিশু। ঢাকায় নিয়ে আসে এই হামের পরে জ্বরের পরে ওই নিউমোনিয়া ডবল আর শ্বাসকষ্ট। আমার সামনে আইসিইউতে যত বাচ্চা মারা গেছে, একদিনে 6টাও গেছে। আগেও তো হাম হয়েছে কিন্তু এরকম কোনো সময় হয় নাই, কিন্তু এবার অনেক খারাপ অবস্থা চাইতেছে। আমি যেদিন আসছি ওই রাতে একজন মারা গেছে। আমি ভাবছি আমার বাচ্চা নিয়ে এখান থেকে আমি পলাই যাই। মানে ডাক্তাররা যে আদৌ সুস্থ করতে পারবে কিনা এটা নিয়েও আমি টেনশনে ছিলাম। গত 2.5 দশকে কখনো হামের সংক্রমণ 50,000 ছাড়ায়নি। এর আগে হামের সর্বাধিক রোগী পাওয়া গিয়েছিল 2005 সালে, তখন সংক্রমণ ছিল 25,000-এর ঘরে। আর গত বছর হামে আক্রান্ত হয় 132 শিশু। তবে চলতি বছরে প্রকট আকার ধারণ করে হাম। এবছর 15 মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 56,680 শিশু এবং মারা গেছে 453 জন শিশু। সবশেষ 10 দিনে 83 শিশুর মৃত্যুর পরিসংখ্যান হামের ভয়াবহতাকেই ইঙ্গিত করছে। হামে আক্রান্ত শিশুকে হাসপাতালে নিতে দেরি হওয়ায় বাড়ছে জটিলতা, বিশেষ করে নিউমোনিয়া ও শ্বাসতন্ত্রের জটিলতা শিশুর জন্য প্রাণঘাতী হয়ে উঠছে। এখন যে রোগীগুলা ভালো হয়ে চলে যাচ্ছে, তারাও কিন্তু বাড়িতে ভালো না, আমি এক সেন্সে বলবো। কারণ মিজেলস হওয়ার পরে 4 থেকে 6 সপ্তাহ তার ইমিউনিটি কিন্তু কম থাকবে। তার নিজের স্বাভাবিক ইমিউনিটিতে ফিরে আসতে 4 থেকে 6 সপ্তাহ লাগবে। এই 6 সপ্তাহ পর্যন্ত একটা জীবাণুতে আক্রান্ত হয়েছিল, নিউমোনিয়া ভালো হয়ে গেছে, কিন্তু পরবর্তী কিন্তু অন্য নিউমোনিয়া বা অন্য জীবাণুতে আক্রান্ত হতে পারে, ডায়রিয়া হতে পারে, মেনিনজাইটিস হতে পারে। এই জন্য তাদেরকে আমরা বলি 4 থেকে 6 সপ্তাহ আরও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, আইসোলেটেড থাকতে হবে। চিকিৎসকরা বলছেন সময়মতো টিকা নেওয়া, আক্রান্তকে আলাদা রাখা এবং পরিচ্ছন্নতা বজায় রাখলে হামের ঝুঁকি অনেকটা কমানো সম্ভব। আর তাই অভিভাবকদের সচেতনতার উপর জোর দিচ্ছেন তারা। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা।